ছোট থেকেই আমার নায়ক হওয়ার খুব ইচ্ছা ছিল, মানে এটা একেবারে মানে যেটা সত্যি আর কি। তো আমি যখন ক্লাস 8-9-এ পড়ি তখন মনে হলো যে নায়ক হওয়ার মতো আসলে সেই যোগ্যতা আমার নাই। যে রুগীর ফাঁকা বেডে বসেছিলাম, তো স্যার এসে সেটা দেখে ফেললেন, দেখে আমাদের সবাইকে 15 মিনিটের জন্য কান ধরে দাঁড় করায় রাখলেন। তো এই যে স্যারের একটা স্ট্রিক্ট ভাব, সেটা আবার পারিবারিক জীবনে স্যার কেমন, মানে এইটার সংমিশ্রণটা কেমন? আমাদের উত্তরবঙ্গের যারা ডাক্তার আছেন অনেকেই হচ্ছে দক্ষিণবঙ্গের স্টুডেন্টরা বা ডাক্তাররা চিনেন না, কিন্তু আপনার ডাক্তারখানা, আপনার জিপি কোর্স এগুলোর কারণে দেখা যাচ্ছে কক্সবাজার, চিটাগং, কুমিল্লা, ফেনীতে যারা আমাদের কলিগ আছে বা বন্ধু আছে সবাই আপনাকে চিনে। এই জিনিসটাতে আপনার কেমন লাগে স্যার? খুব ভালো লাগে। এগুলো মেনটেন করা বা বাহিরে আপনার হচ্ছে যে অনেক কিছু মানে শো অফ করা, এগুলো আসলে আমাদের কারোরই ভালো লাগে না। যে আমাদের দুজনের বা দুজনের ফ্যামিলি যারা আছে আমরা সবারই, এবং আমার মেয়ে বা ছেলে, আমার মেয়েও কিন্তু জাস্ট এইভাবেই বড় হচ্ছে যে বিশেষ করে বউ শাশুড়ির সম্পর্কটা কেমন যেন সেখানে আপনি বললেন, যেহেতু আমরা জানি স্যারের শ্রদ্ধেয় মা উনি ওভারিয়ান ক্যান্সারে মারা গিয়েছেন, তারপর থেকে আপনি ওই টপিকটাতে কষ্ট পেয়ে ফ্যামিলি সাফারটা বুঝে, মানে আপনার একটা সফট কর্নার, খুবই ভালো একটা জায়গা, মানে এটা আমার। আজকে আমাদের মেডিকিং টিম চলে এসেছে আমাদের দুজন সুনামধন্য চিকিৎসকের কাছে। আমরা তাদের পরিচয়টা যতটাই দিব ততটাই কম হয়ে যাবে, কারণ আমাদের মাঝে আছে মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার রতীন্দ্রনাথ মণ্ডল স্যার। উনি একাধারে ডাক্তারখানার প্রতিষ্ঠাতা এবং বাংলাদেশ সোসাইটি অফ জেনারেল ফিজিশিয়ান কর্তৃক নিবন্ধিত বা সিসিজিপি কোর্স জেনারেল ফিজিশিয়ান প্রতিষ্ঠাতা। ধন্যবাদ। আমি ডাক্তার রতীন্দ্রনাথ মণ্ডল। আমি বর্তমানে প্রাইম মেডিকেল কলেজে মেডিসিনের সহযোগী অধ্যাপক হিসেবে আছি। আর আমার ড্রিম প্রজেক্ট জিপি সেন্টার ডাক্তারখানার প্রতিষ্ঠাতা আমি। এটি একটি জিপি মডেল, বাংলাদেশে প্রথম এটি জিপি মডেল। এটি 2019 সালের 14 ফেব্রুয়ারি থেকে যাত্রা শুরু করে। বর্তমানে সারা বাংলাদেশে ডাক্তারখানার 200টি শাখা রয়েছে। ধন্যবাদ স্যার। আমাদের মাঝে উপস্থিত আছেন স্যারের সহধর্মিণী ডাক্তার মনিরানী ম্যাডাম। উনি হচ্ছে রংপুর মেডিকেলের ক্যান্সার বিশেষজ্ঞ। ম্যাডাম, আমরা আপনার কাছে জানতে চাই, আমাদের বাংলাদেশে দিন দিন ক্যান্সারটা অতিরিক্ত হারে বেড়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনি ক্যান্সার পেশাটাকেই কেন বেছে নিলেন? এতগুলো সাবজেক্ট থাকতে আপনার ক্যান্সারের প্রতি ভালোবাসাটা কিভাবে আসলো, একটু যদি বলতেন। ধন্যবাদ। ক্যান্সারের প্রতি আসলে আমার ভালোবাসা আসে নাই। আমার হচ্ছে যে মানে প্রিয় সাবজেক্ট ছিল মেডিসিন। আমার মেডিসিন আমি পার্ট 1 করে 2.5 বছরের ট্রেনিংও কমপ্লিট করেছিলাম পার্ট 1 দেওয়ার পরে। তো ওই সময় আমার শাশুড়ি আসলে ওভারিয়ান ক্যান্সারে আক্রান্ত হয়, এবং হওয়ার পরে হচ্ছে যে মানে আমার হাজব্যান্ড যে আছে উনি হচ্ছে যে কন্টিনিউয়াস আমাকে হ্যামারিং করতেই থাকে যে এইটাতে যদি আসা যায়, এবং এইখানে রুগীদেরকে আসলে ডাক্তাররা যেরকম ফিল করে চিকিৎসা করবে এরকম ডাক্তারের সংখ্যা অনেকটা কম। মানে এই রুগীদের একই তো একটা ক্যান্সারে আক্রান্ত, তারপরে তাদের কথা শুনে না বা তাদের পেইনটাকে ফিল করার মতন ডাক্তারের সংখ্যা কম। আমার শাশুড়িকে নিয়ে আসলে যেগুলো সাফার করছে, তো এই সাফার করার কারণেও চাইছিল যে হচ্ছে যে এরকম মানে আমি যাতে এই প্রফেশনে আসি। তো এই কারণে আমার আসলে তখন ওই সময় আমি গ্রামে ছিলাম 2 বছর, হচ্ছে যে গ্রামে থাকার পরে বিসিএস হওয়ার পরে আমি যখন হচ্ছে যে ভাবলাম যে কি দিব, ট্রেনিং পোস্টও পেলাম না, তখন বললো যে ঠিক আছে এমডি দাও, দিলেই তো আর কেউ চান্স পাবে না। তো এমডি দিলাম, দেখলাম চান্স পেয়েও গেলাম। এভাবেই আসলে আসা। আর ভালোবাসাটা আসছে আসলে তা প্রথম 1-2 বছর আমার আসলে এই সাবজেক্টের প্রতি ভালোবাসা আসেনি। আমি যখন ফেজে পাশ করে ফেজ বিতে আসি, তখন আমাদের যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের রেডিওথেরাপি বিভাগের অসীম স্যার ছিল, আমাদেরকে পুরো হচ্ছে যে মানে দায়িত্ব দিয়ে দিল ওয়ার্ডের। ওই সময় ওয়ার্ডের রুগীদের সাথে একদম ইন্টিমেট ভাবে হচ্ছে মেশার পরে তারপরে আমার আসলে মানে এই সাবজেক্টটার প্রতি ভালোবাসা যেটা মেইন তারপরে আসে। আচ্ছা স্যার, আমাদের হচ্ছে মেডিসিন মানে এত ভাস্ট একটা সিলেবাস, এত বড়, আমরা প্রত্যেকটা মানে সাবজেক্টে দেখি যে সার্জারি আচ্ছা এতটুকু কাজ করব, গাইনি মানে একটা সিলেবাস আসে, কিন্তু মেডিসিনের তো কোনো সিলেবাস নাই স্যার, তারপরও আপনার মেডিসিনের প্রতি এত ভালোবাসা কিভাবে আসলো? আসলে ভালোবাসা তো ভালোবাসাই, ভালোবাসার কোনো কারণ লাগে না। তো আমার ভালোবাসার কারণ আছে। কারণটা হচ্ছে যে আমি বাবা মার সবচেয়ে কনিষ্ঠতম সন্তান। তো আমার বাবা মা খুব চাইতেন ওনাদের বড় ছেলে ডাক্তার হোক। তো আর আমাদেরকে নিয়ে কোনো আশা ছিল না। আমরা খুবই দুষ্ট প্রকৃতির ছিলাম, খেলাধুলা করে বেড়াইতাম। তো আমি যখন দেখলাম যে আমার বড় দাদা উনি মেডিকেলে চান্স পেলেন না,
তো ওই সময় আমি আমার বাবা মার কষ্টটা দেখি যে ওনারা কতটা কষ্ট পান। তো তখন আমি সিদ্ধান্ত নেই একটা যে আমি মেডিকেলে পড়বো। তো তারও আগে যদি আমি বলি যে ছোটবেলায় আমার বাংলা সিনেমা দেখার খুবই নেশা ছিল। আমরা একই সিনেমা, বাবার আদেশ সিনেমা পালিয়ে তিন মানে একই সিনেমা তৃতীয়বার দেখছি। তৃতীয়বারের দিন ধরা পড়ার পরে বাসায় মানে শুধু ফাঁসি দেওয়াটা বাকি ছিল। তো ওর পর থেকে সিনেমা দেখাটা কমে যায়। তো ছোট থেকেই আমার নায়ক হওয়ার খুব ইচ্ছা ছিল, মানে এটা একেবারে মানে যেটা সত্যি আর কি। তো আমি যখন ক্লাস 8-9-এ পড়ি তখন মনে হলো যে নায়ক হওয়ার মতো আসলে সেই যোগ্যতা আমার নাই। তো তখন মনে হলো যে না, এই জন্মে না হোক পরের জন্মে, যা মানে তুমি হয়তো জানো যে আমরা মানে পরজন্মে পরজন্মে বিশ্বাস বিশ্বাসী। করি যে পরজন্মে নায়ক হইতেই হবে, এবং সেটা ইন্ডিয়ান নায়ক হইতে হবে। এটার কারণ হচ্ছে ইন্ডিয়ান নায়িকারা অনেক সুন্দর ছিল, ঠিক আছে। তো তখন বললাম যে তাহলে এই জীবনে খুব ভালো ভালো কাজ করতে হবে যেন পরের জন্মে যেন নায়ক হতে পারি। তো ভালো কাজ করার একটা পেশাই খুঁজে পেলাম, সেটা হচ্ছে যে এই ডাক্তার হওয়া। তো এই বাবাদের কষ্ট এবং এই দুটা মিলেই মেডিকেলে পড়ার ডিসিশন নেই। মেডিকেলে যখন পড়ি তখন আমি খুব ডিপেন্ডেন্ট ছিলাম আমার এক বন্ধুর উপর, ডাক্তার ওবায়দুল হক সবুজ। মানে কিছু থাকে না যে ও যা করবে আমি তাই করব। তো ও বলতো যে ও কার্ডিয়াক সার্জারি করবে, আমিও বললাম যে আমিও কার্ডিয়াক সার্জারি করব। তো এরকম এই উদ্দেশ্য নিয়ে লেখাপড়া চলছিল আমাদের থার্ড ইয়ার থেকে। কিন্তু আমি বাড়িতে গেলেই বাবা বলতো যে মেডিসিন পড়ো, বলে যে মেডিসিন স্পেশালিস্ট জঙ্গলে বসে রুগী দেখলেও রুগী পাবে, সার্জারির জন্য তো হাসপাতাল লাগবে, অমুক লাগবে, এরকম। তো বাবার কথাকে খুব একটা কানে দিতাম না, কিন্তু শুনতাম। তো হঠাৎ একদিন দেখি আমার বন্ধু সাবজেক্ট চেঞ্জ করে ফেলছে। তো আমি খুব কষ্ট পাই ওই দিন যে ও এটা চেঞ্জ করছে এবং আমার সাথে আলাপও করে না। তো পরে তখন চিন্তা করলাম যে না, আমি মেডিসিন পড়ব। এবং এরপর আমাদের পরম শ্রদ্ধেয় জাকির হোসেন স্যার, উনি বলতেন যে দেখো যে মানে এর আগে বিভিন্ন সাবজেক্টে পড়তে চেয়েছিলাম, কার্ডিওলজি, তারপরে শ্রদ্ধেয় বিকাশ স্যার বলছিল পেডিয়াট্রিক্স পড়তে। তো জাকির স্যার বলতো দেখো তুমি মেডিসিনে তুমি একটা মানে বৈচিত্র্য ধরনের রুগী পাবা, ছাত্রছাত্রী পড়াইতে পারবা, এইটা অন্য কোনো সাবজেক্টে পাবা না। তো তখন আমি আসলে এই মানে ক্লাস নেওয়ার লোভ আমার অনেক, আমি এই জন্যই পরে মেডিসিনে আসি। এবং মেডিসিনে যদিও পড়া অনেক, তো সেটা প্রবলেম না, কিন্তু একটা রুগী দেখে তার কাছে শুনে বুকে স্টেথো লাগিয়ে কিছু একটা ডিজিজ বলা বা ডায়াগনোসিস করা, এটা আমার কাছে খুবই হিরোইক মনে হতো। আমার মনে আছে যে যখন সার্জারি ওয়ার্ডে এক রুগীর আমরা অ্যাজমা বলে নিবুলাইজেশন দিচ্ছিলাম, প্রফেসর কাজী জাহাঙ্গীর স্যার এসে ওই রুগীর চেস্ট অস্কাল্ট করে বলল যে দিস ইজ এ কেস অফ সিওপিডি। তো তখন আমি মানে হা করে তাকিয়েছিলাম যে আসলে যে রুগীটা আমরা অ্যাজমা অ্যাজমা বলে চিকিৎসা দিচ্ছি, স্যার দেখেই বললো সিওপিডি, এটি কীভাবে সম্ভব। তো এইভাবে আসলে মেডিসিনের প্রতি ভালোবাসাটা আসা। আর পড়াশোনা তো থাকবেই মেডিকেল সায়েন্সে, আমরা তো আসলে এখনও প্রতিদিন আমরা পড়াশোনা করি, জি স্যার। প্রতিদিন পড়ি, প্রত্যেক সময় পড়ি। তো এটা তো ডাক্তারদের আমৃত্যু থাকবে। ম্যাডাম, আমরা আপনার কাছে জানতে চাই যে আপনি তো ক্যান্সার রোগীদেরকে নিয়ে কাজ করছেন, আপনি প্রতিদিন চেম্বারে হসপিটালে কোন ক্যান্সারটা বেশি পাচ্ছেন? মানে ক্যান্সার তো অনেক রকমের হয়, শরীরের প্রত্যেকটা অর্গানেই ক্যান্সার হতে পারে, সেক্ষেত্রে কোন ক্যান্সারটা বেশি এভারেজে? এভারেজে আপনার হচ্ছে ব্রেস্ট ক্যান্সার অনেক বেশি, বিশেষ করে ফিমেলদের মধ্যে ব্রেস্ট ক্যান্সার বেশি। আর যদি মেলদের মধ্যে চিন্তা করি, মেলদের মধ্যে আপনার লাং ক্যান্সারটা অনেক বেশি। আচ্ছা ম্যাডাম, আমরা জানি যে হচ্ছে ক্যান্সার চিকিৎসা অনেক ব্যয়বহুল। বিশেষ করে একটা পরিবারে যদি একজন ক্যান্সার পেশেন্ট থাকে, সেই পরিবারটা হয়তো বা ভেঙে পড়ে পুরোপুরি, তাদের হচ্ছে ফিনান্সিয়াল সাপোর্টটা যদি স্ট্রং না থাকে, তাদের হচ্ছে ঘুরে উঠে দাঁড়ানোটা আর সম্ভব হয় না। কিন্তু মানুষের ভিতরে ক্যান্সার নিয়ে যে ফোবিয়াটা আছে, যে ক্যান্সার পরীক্ষা করলেই হয়তো বা ক্যান্সার ধরা পড়বে, তারপর ট্রিটমেন্ট করবে, এই জন্য অনেক রোগী আছে যে ডাক্তার দেখাতে চায় না। এই জিনিসটা নিয়ে যদি একটু বলতেন। এটা তো হচ্ছে যে আমাদের দেশে অ্যাডভান্স পর্যায়ে বা লাস্ট পর্যায়ে কিন্তু ম্যাক্সিমাম ক্যান্সারগুলো ডায়াগনোসড হয়। তো আমরা সবসময় বলি যে আর্লি পর্যায়ে ডায়াগনোসড হলে ক্যান্সার কিউরেবল, মানে ক্যান্সার সম্পূর্ণ চিকিৎসা করলে ভালো হয়ে যাবে ম্যাক্সিমাম ক্যান্সার। কিন্তু সেটা যদি ধরেন 3 নাম্বার স্টেজ বা 4 নাম্বার স্টেজে হয়, তাহলে কিন্তু আসলে ভালো হওয়ার চান্স থাকে না।
তো এই ক্ষেত্রে হচ্ছে যে আমরা বলবো যে রুগীদেরকে সচেতনতা বাড়াতে হবে। আমরা যেমন হচ্ছে খুব ছোটবেলায় যখন আমার কথা মনে পড়ে যে বিটিভি ছাড়া তো অন্য কোনো চ্যানেল ছিল না। আমার মনে হয়েছে যে পাতলা পায়খানা হওয়ার পরে যে স্যালাইন খেতে হবে এটা খুব নাটিকা আকারে গান গেয়ে গেয়ে দেখাতো যে কিভাবে করে স্যালাইন বানাতে হবে বা খেতে হবে। এছাড়াও হচ্ছে যে দেখা যাচ্ছে যে আপনার যক্ষা হলে রক্ষা নাই, এরকম আমরা এরকম অনেক আপনার হচ্ছে অ্যাড দেখেছি। অ্যাড দেখেছিলাম। তো হচ্ছে ইভেন হচ্ছে যে মিনা কার্টুনের মাধ্যমেও দেখানো হয়েছিল যে হচ্ছে ল্যাট্রিন ইউজ করতে হবে, বিশুদ্ধ পানি পান করতে হবে। এগুলো আমরা ছোটবেলায় দেখে বড় হয়েছে, এগুলো সম্পর্কে মানুষ আসলে কিন্তু সচেতন ছিল না। তো এখন আসলে এই ব্যাপক হারে আপনার মিডিয়াকে ইনভলভ হতে হবে, রেডিও, টেলিভিশন, ফেসবুক সবখানে সচেতনতা বাড়াতে হবে যে ক্যান্সার আসলে এখনো মানুষ জানে যে ক্যান্সার হলে বাঁচবে না, এই জন্যই তারা কিন্তু আসে না। এবং ম্যাক্সিমাম রোগীরা হোমিওপ্যাথি খাচ্ছে, হোমিওপ্যাথি খেয়ে আমাদের কাছে যখন একদমই পারে না শেষ পর্যায়ে তখন আসে। তো এনারা যদি আর্লি আসে আমরা কিন্তু তাহলে কিওর করতে পারি। তো আমার কথা হচ্ছে যে সচেতনতা বাড়াতে হবে এটা সবার নিজ নিজ জায়গা থেকে। যে আমরা যদি ক্যান্সার জানি যে আমরা আসলে ক্যান্সার প্রাথমিক অবস্থায় ভালো হবে, ক্যান্সারের এই সমস্যাগুলো ওই যেমন ব্রেস্টের লাম্প, রোগীরা আসলে ভয় লজ্জার জন্য আসি না আমাদের কাছে, মেল ডাক্তারের কাছে না আসলে ফিমেল ডাক্তারের কাছে তো আসতেই পারে। এখন তো গ্রামে গঞ্জেও দেখা যায় ফিমেল ডক্টররা অ্যাভেলেবেল, তো ওখানে তো আসলে আসতেই পারে। কিন্তু ওনারা করে কি হোমিওপ্যাথি খায়, কারণ হোমিওপ্যাথি ডাক্তারের কাছে গেলে ওনাদেরকে ব্রেস্ট আসলে এক্সপোজ করতে হয় না বা দেখাতে হয় না। তো এই সচেতনতাগুলো না বাড়ালে আসলে ক্যান্সার কমানো যাবে না এবং ক্যান্সারের জন্য মৃত্যুও কমানো যাবে না। এবং আমি বলবো যে ক্যান্সার রোগী আসলে শুধু সে নিজে মারা যায় না, তার পুরা ফ্যামিলিটাকে ডিস্ট্রয় করে করে ফেলে, যে বা তার পুরা ফ্যামিলিটা নষ্ট হয়ে যায়। স্যার, আমরা জানি যে আপনি হচ্ছে আমাদের ডাক্তারখানার প্রতিষ্ঠাতা। স্যার, এই ডাক্তারখানা প্রতিষ্ঠাতা হওয়ার আগে ডাক্তারখানাকে নিয়ে কিভাবে কাজ শুরু করেছিলেন আপনার? মানে আমরা জানি যে ডাক্তারখানা এখন সারা বাংলাদেশে 202টা চেম্বার আছে। এই যে একটা এত সুন্দর একটা চিন্তা ভাবনা, আপনি এটা কিভাবে শুরু করেছিলেন? ধন্যবাদ। খুব সুন্দর প্রশ্ন এটা। যে আমি 2012 সালের পরে প্র্যাকটিস শুরু করি। তো সে সময় দেখলাম যে অধিকাংশ রুগী মানে মিডিয়া বা দালাল এদের মাধ্যমে আসে, এবং এই রুগীগুলো দেখা যায় যে তাদের অসুস্থতায় যে ওষুধগুলো প্রয়োজন নেই, যেমন অ্যান্টিবায়োটিক, পেইন কিলার, এগুলো খেয়ে আসে। তো তখন আমি চিন্তা করলাম যে এই রুগীগুলো কেন মানে এমবিবিএস চিকিৎসকের কাছে না গিয়ে, যারা আসলে প্রাতিষ্ঠানিকভাবে চিকিৎসক না তাদের কাছে কেন যায়। তো তখন একদিন যেটা হলো যে আমার মেজো দাদা আমাকে ফোন দিল, দিয়ে বলল যে বাবার একটু শরীর খারাপ, বাবা অমুককে দেখাতে গেছিল এবং বলছে তোকে যেন না বলি। তো বাবা যাকে দেখাতে গিয়েছেন উনি একজন প্যারামেডিক। তো আমরা ছোটবেলা থেকেই উনি আমাদের চিকিৎসা করতেন। তো তখন আমি চিন্তা করলাম যে আমার বাবা কেন একজন প্যারামেডিককে দেখাতে গেলেন, একজন এমবিবিএসকে দেখাতে না গিয়ে। তো তখন আমি দেখলাম যে আমার বাসার 10 কিলোমিটার স্কোয়ারের মধ্যে কোনো এমবিবিএস চিকিৎসক নেই। এমবিবিএস চিকিৎসক পেতে গেলে আইদার উপজেলা হেলথ কমপ্লেক্সে যেতে হবে, সেটা 10-12 কিলোমিটার দূরে, অথবা সদর হাসপাতালে আসতে হবে, সেটাও 10-12 কিলোমিটার দূরে। তো যেহেতু বাড়ির পাশে এবং যখন মানে দরকার হয় তখনই ওনাকে পান, এই জন্য বাবা ওনার কাছে গেলেন। তো তখন আমার মাথায় আসলো যে আমাদের মানুষজন এরকম যারা চিকিৎসক নন তাদের কাছে যাওয়ার একটা অন্যতম কারণ হচ্ছে যে এমবিবিএস চিকিৎসকের মানে জায়গা মতো প্লেসমেন্ট না থাকে। তো তখন আমি বিভিন্ন দেশে কিভাবে হেলথ সিস্টেমটা চলে তখন সেটা দেখলাম। তো সেখানে দেখলাম যে সব জায়গায় এরকম এলাকা ভিত্তিক একটা করে জিপি সেন্টার আছে। যেমন আমরা যদি এক্সাম্পল বলি যে এখানে আমাদের ধাপে একটা জিপি সেন্টার থাকবে, এখানে 10,000 ফ্যামিলি বা 20,000 ফ্যামিলি ওই জিপি সেন্টারে চিকিৎসা নেবে। মানে যে কোনো অসুস্থ হলে ওই জিপি সেন্টারে প্রথম যাবে, ওখান থেকে চিকিৎসা নেবে, ওখান থেকে যদি রেফার করে তবেই তারা স্পেশালিস্টকে দেখাবে অথবা হাসপাতালে ভর্তি হবে। মানে ওই জিপি সেন্টারে না দেখিয়ে তারা কোনো স্পেশালিস্ট বা হাসপাতালে ভর্তি হতে পারবে না। তো এবং এই যে আমাদের যতগুলো রোগ হয় তার 80-85% এগুলো আমরা এই জিপি সেন্টারে চিকিৎসার মাধ্যমে এগুলো সুস্থ হওয়া সম্ভব। তো ওটা দেখার পরেই তখন আমাদের মাথায় আসে যে আমাদের দেশে তো এরকম সিস্টেম নাই যে প্রত্যেকটা এলাকা ভিত্তিক একটা সেন্টার থাকবে, সেখানে মানুষ যে কোনো প্রয়োজনে চিকিৎসা নেবে। তো তখন এইটা আমার মাথায় আসলো এবং আমরা আরও কয়েকজন আমাদের সাথে ওই সময় কাজ করতো। চিন্তা করি যে আমাদের দেশে যদি এরকম একটা সিস্টেম করা যায়। তো এটা চিন্তা করার পরে আমরা ওই সময় কয়েকজন কাজ করতাম, আমি, ডাক্তার আহসানুল কবির, ডাক্তার অনুপম। তো আমরা তখন চিন্তা করি যে আমাদের যারা এমবিবিএস চিকিৎসক ওনারা কেন জিপি প্র্যাকটিস করতে চান না।
তো তখন আমরা বিভিন্ন অনলাইন মিটিং করি, আমরা অফলাইনে ঢাকায় মত বিনিময় করি। তো তখন আমাদের ডাক্তাররা বলেন যে জিপি করার না করার দুটা ইম্পর্টেন্ট কারণ। একটা হচ্ছে যে আমাদের এমবিবিএস যে কারিকুলাম আছে সেখানে জিপি বা প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিস এগুলো নিয়ে খুব ভালো কোনো মানে আমাদের মানে ইয়ে নাই আর কি, কন্টেন্ট নাই, বা মানে কিভাবে জিপি করবে, জিপিতে কি কি ডিজিজ চিকিৎসা দেবে, এগুলো আমাদের কারিকুলামে ভালো নাই। তো আবার ইন্টার্নশিপ যে করে সেই ইন্টার্নশিপ করা হয় ইনডোরে, সেখানে অনেক বড় বড় রোগের চিকিৎসা ওনারা শেখেন, কিন্তু জিপি করার জন্য যে আউটডোর যে প্রশিক্ষণটা দরকার সেটা ইন্টার্নের সময় ওই রকম থাকে না। তো তাহলে ওরা বলে যে আমরা ভয়ে জিপি প্র্যাকটিস করি না। দ্বিতীয়ত হচ্ছে যে জিপি প্র্যাকটিস করার স্ট্রাকচার নাই। যেমন যারা বিশেষজ্ঞ হয় তারা হচ্ছে যে ল্যাব থেকে চেম্বার পায়, চেম্বারে কোনো ভাড়া দিতে হয় না, কিন্তু জিপির জন্য তো এই সুযোগটা নাই। তাহলে জিপি যারা করবে তাদেরকে বাবা মার কাছ থেকে টাকা নিয়ে চেম্বার ভাড়া নিয়ে সেট আপ করে তারপর করতে হয়। এই দুই কারণে ওনারা হচ্ছে যে জিপি করতে চান না। তখন আমরা একটা স্ট্রাকচার দাঁড় করাই যে আমরা তাদের এই জিপি রিলেটেড মানে লেখাপড়ার জন্য আমরা কোর্স একটা চালু করি, যেখানে জিপির সব বিষয় নিয়ে আলোচনা করা হয়। আর দ্বিতীয়ত কিভাবে তারা খুব অল্প খরচে একটা সেন্টার দিতে পারে। যেমন আমাদের যে ডাক্তারখানাগুলো থাকে ওগুলোর ভাড়া 1 থেকে 2 হাজার টাকা, ম্যাক্সিমাম ক্ষেত্রেই অ্যাডভান্স দিতে হয় না, কারণ ওই যাদের ওই মানে স্পেসটা থাকে তাদেরকে বুঝালেই ওনারা এটা অ্যালাউ করেন যে এখানে একটা ডাক্তার বসবে, এমবিবিএস ডাক্তার বসবে, তাদের মাধ্যমে এলাকার মানুষ সার্ভিস পাবে, তখন তারা অ্যাডভান্সটা হচ্ছে যে মানে আর মানে ছেড়ে দেন আর কি। তো এভাবেই আসলে আমাদের এই ডাক্তারখানার কনসেপ্টটা আমাদের মাথায় আসে এবং আমরা এটা 2019 সাল থেকে এটা আমরা মানে চালু করি আর কি। যে ব্রেস্ট ক্যান্সারে অনেক সময় অপারেশন লাগে, এমন কি কখনো হয় যে সার্জারি ছাড়াই হচ্ছে ক্যান্সার পুরোপুরি ভালো হয়ে গিয়েছে, বা কেমোথেরাপি, রেডিওথেরাপি, অনেকগুলো স্টেপ আছে যেগুলো সাধারণ মানুষ জানেন না। তারা মনে করেন যে ব্রেস্ট ক্যান্সার মানেই হচ্ছে ব্রেস্টটা কেটে ফেলে দেওয়া, একটা অপারেশন, অনেক ব্যয়, তার উপরে আবার পরে হচ্ছে রেডিওথেরাপি দিতে হবে কিনা, কেমোথেরাপি দিতে হবে কিনা, কোথায় পাওয়া যায়, মানে এগুলো সম্পর্কে মানুষের ধারণাটা একদমই নেই। আমরা দেখে আসছি যে আপনি অনেক সচেতনতামূলক কাজ করছেন, একটু যদি বলতেন যে আসলে এই স্টেপগুলো কিভাবে আসে। ধন্যবাদ। আপনার হচ্ছে যে আমরা আগেও বলছি যে ক্যান্সার আসলে আর্লি স্টেজ মানে কিউরেবল। তো হচ্ছে ক্যান্সারের চিকিৎসা নির্ভর করে যে ক্যান্সারটা কোন স্টেজে আছে তার উপর। যদি দেখা যায় যে এটা একদমই প্রাথমিক পর্যায়ে থাকে, যে স্টেজ 1, সেক্ষেত্রে দেখা যায় আমরা পুরো ব্রেস্ট না কেটে শুধু টিউমারটাই কেটে ফেলে দিতে পারি। যদি দেখা যায় যে স্টেজ 1-এরও অনেকগুলো ভাগ আছে, তো সেটারও একদম প্রাথমিক পর্যায়ে, তাহলে দেখা যাবে যে শুধু টিউমার কাটলেই হচ্ছে। তারপরে রেডিওথেরাপি, কেমোথেরাপি এগুলো কিন্তু কোনো কিছুই চিকিৎসা লাগতেছে না। স্টেজ 2 যদি হয়, স্টেজ 2-তেও দেখা যাবে যে স্টেজ 2 অ্যান্ড 2B আছে। যদি 2-এও আসে রুগীরা, তাহলেও আমাদের দেখা যাবে শুধু অপারেশন করে কেমোথেরাপি নিলে হচ্ছে, রেডিওথেরাপি লাগতেছে না। আমরা জানি যে আমাদের দেশের সরকারি পর্যায়ে রেডিওথেরাপির অবস্থা খুবই খারাপ, মাত্র 1-2 জায়গায় রেডিওথেরাপি মেশিন সচল। তো ম্যাক্সিমাম দেখা যায় যে আমাদের রংপুর মেডিকেল কলেজের শুধু ব্রেস্ট ক্যান্সার না, ম্যাক্সিমাম ক্যান্সারের রুগীরা আসে রিকারেন্স নিয়ে। তো রিকারেন্সের একটা প্রধান কারণ হচ্ছে তারা রেডিওথেরাপি আসলে নিতে পারতেছে না, কারণ রংপুরে রেডিওথেরাপি মেশিন নাই। সরকারি পর্যায়ে শুধুমাত্র মহাখালী ক্যান্সার হাসপাতালে আছে এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে, যেখানে খরচ কম কিন্তু সিরিয়াল পাবে 6 থেকে 7 মাস পরে। ততদিন তো আসলে ওনার ওই স্টেজে থাকে না ক্যান্সারটা। তো এই জন্য হচ্ছে যে আমাদেরকে অবশ্যই আপনার হচ্ছে প্রাথমিক পর্যায়ে আসতে হবে যদি রুগী ভালো হতে চায়, কিংবা চিকিৎসার ব্যয়ভার কমাতে চায়, কিংবা হচ্ছে যে পরিবারের উপর তার লোড কমাতে চায়। সবগুলো ক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে আসতে দেখা যাবে যে তার ব্রেস্টটাও প্রিজার্ভ করতে পারি আমরা, শুধু টিউমার কাটলেই হয়ে যাচ্ছে, পুরো ব্রেস্ট কাটতে হচ্ছে না। তার হয়তো বা কেমোথেরাপিও লাগে না, কিছু রুগীর রেডিওথেরাপিও লাগে না। কিন্তু যদি দেখা যায় 3 নাম্বার স্টেজে চলে যায়, তাহলে আসলে সবগুলোই লাগে। স্যার, আপনি আমাদেরকে বললেন যে আমরা যখন ইন্টার্নশিপ করি আমাদের সিলেবাসে ওপিডি বা বাহিরে চেম্বারে বসে রুগী দেখার এই সিলেবাসটা নাই, বা আমাদেরকে এই সুযোগটা আমরা পাচ্ছি না। সেক্ষেত্রে এটার জন্য আপনি একটি কোর্স চালু করেছেন, যেটা আমাদের হচ্ছে সরকারিভাবে নেই, কিন্তু আপনি এত সুন্দর একটা কোর্স চালু করেছেন যে জেনারেল ফিজিশিয়ান কোর্স। এই কোর্সটা শুরু করার প্রথমটা যদি বলতেন যে কিভাবে এটা প্ল্যান আসলো আপনার মাথায়। আচ্ছা, এই প্ল্যানটা আসলো যেটা হচ্ছে যে আমরা যখন দেখলাম যে আমাদের ডাক্তাররা তাদের প্রশিক্ষণ ঠিক মতো না হওয়ার কারণে জিপি করতে তারা ভয় পায়, তখন আমরা ঠিক করলাম যে আমরা একটা জিপি রিলেটেড একটা কোর্স আমরা করব।
তো এটা তখন প্রথম আমরা চিন্তা করলাম যে জিপিতে আসলে কোন কোন সাবজেক্টটা থাকে। যেমন মেডিসিন তো শুধু মেডিসিন, সার্জারি শুধু সার্জারি, তাহলে জিপিদের কোন কোন সাবজেক্ট থাকবে। তো তখন আমরা দেখলাম যে জিপি মানেই প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস। প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস মানে এখানে যে কোনো রুগী, যে কোনো বয়সের যে কোনো রুগী আসতে পারে। তার মানে একটা জিপি সাবজেক্টগুলো হচ্ছে যে মেডিসিন, সার্জারি, গাইনি, ডার্মাটোলজি, অপথ্যালমোলজি, এই কি বলে সাইকেট্রি, এমার্জেন্সি, তারপরে পেডিয়াট্রিক্স, মানে মেডিকেল সায়েন্সের যতগুলো ব্রাঞ্চ আছে সবগুলো জিপিতে আসতে পারে। তো তখন আমরা জিপির প্রধান 9টি আমরা সাবজেক্ট ধরে আমরা তখন হচ্ছে যে আমরা মানে আমাদের কোর্সটা প্রথম প্ল্যান করি। এরপর আমরা চিন্তা করি যে জিপিতে আসলে কোন অসুখগুলো কমন। যেমন আমি যদি এই নাক কান গলার কথা বলি, যে সেখানে তো টনসিল অপারেশন করতে হবে না জিপিতে, কিন্তু টনসিলাইটিসটা নির্ণয় করতে হবে, চিকিৎসা দিতে হবে। যদি একের অধিকবার হয় তাহলে রেফার করতে হবে। তখন আমরা এই যে ডিজিজগুলো পড়ানো হবে প্রত্যেকটা সাবজেক্টে আমরা সেগুলো আলাদা করি। সেগুলো আলাদা করে তারপর আমরা প্রথমে একটা কোর্স কারিকুলাম করি। কোর্স কারিকুলাম করার পরে তখন আমরা হচ্ছে যে এই কোর্সটা শুরু করি। এবং আমাদের কোর্সে যারা ক্লাস নেন তারা জিপির জন্য মানে খুবই উপযুক্ত, মানে তারা জিপির জন্য দেয়ার বেস্ট টিচার। কারণ জিপিতে যে ক্লাসগুলো নেওয়া হয় বা পড়ানো হয় এগুলো মেডিকেল কলেজের লেখাপড়ার মতো না। কারণ এখানে মেইনলি পড়ানো হয় যে একটা রুগী কাশি নিয়ে আসছে, তাহলে এই কাশির কারণ কি হইতে পারে, চিকিৎসা কি হইতে পারে। এখানে যেমন আমরা মেডিকেল কলেজে যেমন পড়ি কাশির মেকানিজম কি, কাশির কাশি কোন কোন কারণে হতে পারে, এখানেও আমরা কারণটা বলি, কিন্তু এখানে আমরা মেইনলি বলি একটা রুগী কাশি নিয়ে আসছে, আমি এই হিস্ট্রি নিব, এই এক্সামিনেশন করব, এই পরীক্ষা দিব, এই আসলে এই ওষুধ, এই চিকিৎসা, এবং এই হলে আমরা রেফার করে দিব। তো এরকম এই টিচিং একটা ডিফারেন্ট। মেডিকেল কলেজের যে আমরা একাডেমিক লেকচার সেখানে বলা হয় যে কাশির চিকিৎসা অ্যাকর্ডিং টু কজ। যেমন মানে লাং ক্যান্সার হলেও কাশি হতে পারে, আবার হার্ট ফেলিওরের কারণে কাশি হতে পারে, কিন্তু জিপিতে আমরা শেখাই যে কাশিটা যেন সে ডায়াগনোসিস করতে পারে এবং ট্রিটমেন্ট দিতে পারে এবং কখন রেফার করতে হবে সেটা ঠিক করতে পারে। এভাবেই আসলে আমাদের কোর্সটি আসে এবং আমরা কোর্সটি এখন 17তম ব্যাচের ক্লাস হচ্ছে। আমাদের 16টি ব্যাচ সাকসেসফুলি শেষ হয়ে গেছে, এখন 17তম ব্যাচের ক্লাস হচ্ছে। জি স্যার। স্যার আমি নিজের ক্ষেত্রেই বলি, আমি যখন হচ্ছে এমবিবিএস পাশ করেছি, ইন্টার্নশিপ কমপ্লিট করেছি, তারপর হচ্ছে হসপিটাল ডিউটিগুলো ইজিলি করতে পারতাম, কিন্তু দেখা যেত যে যখন বাসায় গিয়েছি তখন একজন রিলেটিভ এসেছে বা পাশের বাসায় কেউ এসেছে এই কমপ্লেন নিয়ে, তখন আমি কনফিডেন্সটা পেতাম না যে আসলে কিভাবে অ্যাপ্রোচ করব, কোন কোন হিস্ট্রি নেওয়া উচিত। আর যেহেতু সে বাসায় চলে আসছে, আশেপাশে কোনো ইনভেস্টিগেশন দেওয়ার উপায় নেই আমার, সে যাবেও না হয়তো, বা যখনই আমি টেস্ট দিব সে যাবে না, তাহলে আমি জিপি কিভাবে করতে পারি। তখন হচ্ছে আমার মনে হলো যে আপনার কোর্সটা এত সুন্দর থাকতে আমি কেন বাহিরে এত দ্বিধা নিয়ে ভুগতেছি। তখন আমি আপনার 16তম ব্যাচে ভর্তি হলাম। ক্লাসগুলো করার পরে স্যার আমাদের মাত্র 7 থেকে 14 দিন করে প্লেসমেন্ট থাকে, যার কারণে অপথ্যালমোলজি, ইএনটি, সাইকিয়াট্রি এই সাবজেক্টগুলো বা এই টপিকগুলোতে ডিজিজগুলোই আমরা পেতাম না, যেগুলো জেনারেল ফিজিশিয়ানের কাছে যাওয়ার কথা সেই কেস তো আমাদের হসপিটালে যেত না। তার কারণে দেখা যেত যে আমি আসলে হঠাৎ করে কেউ একজন আসছে যে কানে ব্যথা, একটু ডিসচার্জ হচ্ছে, আমি কি করব। এখন এই চিকিৎসা আমি বুঝতাম না, কিন্তু আপনার পুরো কোর্সটা করার পরে আমার ভিতরে ওই কনফিডেন্সটা চলে এসেছে যে আসলে আমি এটা করা উচিত। আমার মায়ের চিকিৎসা দেওয়ার ক্ষেত্রেও আমার মনে হয় যে আচ্ছা ঠিক আছে, স্যারের কাছে তো রেফার করার মতো এখনো পর্যায়ে আসেনি, স্যার যেহেতু দেখেছেন এগুলো ট্রিটমেন্ট চলছে, আচ্ছা তারপরে আমি এখন ফলো আপ দিই, আবার যদি মনে হয় যে না আমি পারছি না, আমি বুঝতে পারছি না, তখন পাঠাবো। সেরকম আমার মতো অনেক জুনিয়র ডাক্তার, আমি একটা উদাহরণ দিই স্যার আপনাকে, যে আমাদের উত্তরবঙ্গের যারা ডাক্তার আছেন অনেকেই হচ্ছে দক্ষিণবঙ্গের স্টুডেন্টরা বা ডাক্তাররা চিনেন না, কিন্তু আপনার ডাক্তারখানা, আপনার জিপি কোর্স এগুলোর কারণে দেখা যাচ্ছে কক্সবাজার, চিটাগং, কুমিল্লা, ফেনীতে যারা আমাদের কলিগ আছে বা বন্ধু আছে সবাই আপনাকে চিনেন। এই জিনিসটাতে আপনার কেমন লাগে স্যার? খুব ভালো লাগে। মানে আসলে আমার ছোটবেলায় যেমন স্বপ্ন ছিল নায়ক হওয়া, তো আমি এফসিপিএস পাস করার পরে আমার একটা স্বপ্ন আমি মানে ধারণ করি, সেটা হচ্ছে যে আমি মরে যাওয়ার পরে যেন সবাই আমাকে মনে রাখে। তো আমি এখন সারাদিনে যে কাজগুলো করি তার মেজরিটিই করি এই স্বপ্ন পূরণে আর কি। তার জন্য আমি যেটা করি, আমি 12 সাল থেকেই বই লেখা শুরু করি। আমার প্রথম বই 15 সালে বের হয়।
এ ম্যানুয়াল অফ হিস্ট্রি টেকিং অ্যান্ড ক্লিনিক্যাল এক্সামিনেশন, যেটা তৃতীয় থেকে পঞ্চম বর্ষের ছাত্রছাত্রীদের ক্লিনিক্যাল এক্সামিনেশন এবং হিস্ট্রি নেওয়ার জন্য এই বইটা আমি লিখেছি। এরপর আরও পর্যায়ক্রমে আমি 6টি বই লিখেছি। আমি মনে করি যে যখন আমি থাকবো না তখন হয়তো এই বইগুলো আমার স্টুডেন্টরা পড়বে, ওই বইয়ে আমার ছবি আছে সেটা দেখবে। তো এই জিনিসটা মানে আমার মানে এখন টার্গেট। এছাড়াও আমি বিভিন্ন গবেষণার সাথে জড়িত এবং আমার মিসেস সেও মানে পাশ করেছে। আমার একটা জিনিস খুব ভালো লাগে যে মানে আমাদের দুজনের চিন্তা ভাবনাটা খুবই মানে সিমিলার। মানে যেমন আমরা মানে এই চেম্বার করতে হবে, এই আয় করতে হবে, এই বাড়ি, এই গাড়ি, এইটার পিছনে আমরা একেবারেই না। আমরা দুজনেই হচ্ছে যে খুবই একাডেমিক মাইন্ডেড। ও অনেকগুলো গবেষণা করছে এবং সেখানে আমি সহায়ক হিসেবে থাকছি এবং সে অনেকগুলো সোশ্যাল প্রোগ্রাম করে। তো আমার মানে আমাদের টার্গেটটাই যে এরকম যে আমি বলি যে মরে গেলে তো সব শেষ, কিন্তু মরার পরে যেন বেঁচে থাকি এর জন্য কাজ করা, এটা খুবই ভালো লাগে। বিশেষ করে আমি যখন বাইরে যাই, হঠাৎ এয়ারপোর্টে একজন এসে সালাম দিয়ে বলে যে স্যার আমি আপনার ইনডিরেক্ট ছাত্র। ইনডিরেক্ট ছাত্র কেমন? স্যার আপনার অনলাইনে ক্লাস করি, আপনার ক্লাসের লেকচারগুলো শুনি। সেদিন একজন স্টুডেন্ট আসছে তার একজন পেশেন্ট দিয়ে, সে যাওয়ার সময় বলে যে স্যার আপনি রতিন স্যার, আপনার এই বই তো পড়ে আমরা এমবিবিএস পাস করছি। ঠিক আছে, তো এগুলো তো অবশ্যই ভালো লাগা এবং আমরা আসলে বেঁচেই থাকি কোনো কোনো কিছুকে মানে আঁকড়ে ধরে। তো এগুলো আমার বেঁচে থাকার আসলে অবলম্বন। তো যতদিন বেঁচে আছি আমি একটা কথা খুব বলি যে আসলে ঈশ্বর আমাকে এত কিছু দিয়েছেন। আমি 27-28 বছর বয়সে আমি এফসিপিএস পাস করি। তো এরপর থেকে মানে আমি মানে আমার ওয়াইফকে বলতাম যে আমি যে ঈশ্বরের কাছে প্রার্থনা করব, কি চাবো? আমার তো চাওয়ার কিছু নাই, কারণ আমাকে এত কিছু দিয়েছেন। তো এখন মানে একটাই চাওয়া যে যেন কন্ট্রিবিউট করে যেতে পারি, মানে যে যাতে আমার ছাত্রছাত্রীরা বা আমাদের দ্বারা মানুষের উপকার হয়, সে ধরনের করাটাই এখন হচ্ছে যে মানে মেইন উদ্দেশ্য আর কি। আমরা স্যারের ডিরেক্ট স্টুডেন্ট ছিলাম 3rd ইয়ারে। তো সেখানকার একটা কথা বলি, স্যার হচ্ছে আমাদেরকে হিস্ট্রি নিতে পাঠিয়েছিলেন ওয়ার্ডে। তো স্যার বললেন যে তোমরা হিস্ট্রি নাও, আমি আসছি। তো আমরা কিছু গ্রুপ থাকে যে পড়াশোনা রিলেটেড একটু টপার টাইপের, তারা হচ্ছে হিস্ট্রি নিচ্ছিল, আর কিছু থাকে যে ব্যাক বেঞ্চার, তারা আমরা কি করছিলাম যে রুগীর ফাঁকা বেডে বসেছিলাম। তো স্যার এসে সেটা দেখে ফেললেন, দেখে আমাদের সবাইকে 15 মিনিটের জন্য কান ধরে দাঁড় করায় রাখলেন। তো এই যে স্যারের একটা স্ট্রিক্ট ভাব, সেটা আবার পারিবারিক জীবনে স্যার কেমন, মানে এইটার সংমিশ্রণটা কেমন? পারিবারিকভাবেও সে স্টিক মানে হচ্ছে যে যেমন আমার বাচ্চারা আসলে চিপস খায় না, মানে চিপস খায় না হচ্ছে আমার ছেলে বাইরে গেলে চিপসের প্যাকেট দেখলে সে অনেক কান্নাকাটি করবে, ও চিপস কিনে দিবে না মানে কিনে দিবে না। মানে যেটা হচ্ছে যে মানে ভালো, আমি বলি যে হচ্ছে যে কেউ যদি কারো চেয়ে 2 বছরের সিনিয়র হয় তার মানে সে 2 বছরের বেশি এক্সপিরিয়েন্স করে। তো হচ্ছে যে আমি ফ্যামিলি দিক থেকে হচ্ছে যে মানে আমি মনে করি যে হচ্ছে আমার হাজব্যান্ড যেহেতু আমার যে সিনিয়র, তার মানে ও যেটা বলবে অবশ্যই ভালোর জন্য বলবে। কিছু কিছু ক্ষেত্রে মানি, কিছু কিছু ক্ষেত্রে আসলে মানা হয় না। কিন্তু হচ্ছে যে ও স্ট্রিক্ট, যেমন হচ্ছে যে আমাদের বাসায় গিয়ে সপ্তাহে একদিনের বেশি মাংস রান্না হবে না। কারণ হচ্ছে যে কারণ এগুলো তো কোলন ক্যান্সার বা রেকটাল ক্যান্সারের জন্য কিন্তু হচ্ছে আপনার একটা রিস্ক ফ্যাক্টর। এছাড়াও দেখা গেছে যে আমার মেয়ে সবজি খেতে চায় না, তো আমার মাঝে মাঝে মনে হয় যে আচ্ছা বাচ্চা মানুষ না খেতে চাচ্ছে, যেটা দিয়ে খেতে চাচ্ছে থাক, কিন্তু না, সবজি ওকে খাওয়াবেই। এবং হচ্ছে যে বাসায় হচ্ছে আমার মেয়ে হচ্ছে যে মানে একা একা খাবে না, কারণ হচ্ছে যে ও জানে যে ও একা খেলে কোনো সবজি পাতে নিবে না। এগুলো দিক থেকে স্টিক এবং এটা আসলে আমাদের ভালোর জন্যই। আচ্ছা, আমরা দেখি যে আপনারা মানে বন্ধের দিন বা হচ্ছে কোথাও হচ্ছে পারিবারিকভাবে যাচ্ছেন, যেহেতু সোশ্যাল মিডিয়ায় আমরা হচ্ছে সব কিছু পাই। স্যার আপনি হচ্ছে হঠাৎ করে বড়শি দিয়ে স্যারের মাছ ধরার একটা শখ আছে, তারপরে হচ্ছে টঙের দোকানে চা খাওয়া, ঝালমুড়ি খাওয়া, পুরি খাওয়া, দেখা যাচ্ছে ছাগলকে পরোটা খাওয়া বা পুরির খাওয়ানো, মানে একদম ন্যাচারাল। অনেক স্যার ম্যাডামকেই দেখেছি বা যারা খুবই প্র্যাকটিস মানে পেশেন্ট ওরিয়েন্টেড, সারা দিন হচ্ছে কর্মব্যস্ততায়, কিন্তু আপনাদেরকে দেখি যে বন্ধের দিন বা কোনো একটা ইয়েতে লাইফকে ফুললি এনজয় করা। আপনাদের দুজনকে অনেকেই ফলো করে এগুলোর কারণে, যে একদম মাটির মানুষ, ন্যাচারাল, কোনো হচ্ছে মানে কি বলবো মানে অভিনয় নাই কোনো কিছুটাই, পুরোটাই একটা ন্যাচারাল। এই জিনিসটা আপনারা আসলে কিভাবে মানে আমাদেরকে অনুপ্রাণিত করবেন যে আমরাও যেন এরকমই হই? এটা হচ্ছে যে আমরা তো
মানে দুজনই মোটামুটি মিডল ক্লাস ফ্যামিলি থেকে আসছি। তো এগুলো মেনটেন করা বা বাহিরে আপনার হচ্ছে যে অনেক কিছু মানে শো অফ করা, এগুলো আসলে আমাদের কারোরই ভালো লাগে না। যে আমাদের দুজনের বা দুজনের ফ্যামিলি যারা আছে আমরা সবারই, এবং আমার মেয়ে বা ছেলে, আমার মেয়েও কিন্তু জাস্ট এইভাবেই বড় হচ্ছে যে এটা আপনার শো অফ করাটা আমাদের আসলে কারোরই পছন্দ না। যে রাস্তার পাশে ঝালমুড়ি, ঝালমুড়ি এখন হচ্ছে কেউ কি মনে করবে বা কিছু মনে করবে কিনা, আমি ঝালমুড়ি খাবো এটার জন্য, আমি আমার ঝালমুড়ি খেতে পছন্দ হচ্ছে, এটা আমি খাবো না। আমি আসলে আমার বিশেষ করে আমি যেহেতু ক্যান্সার পেশেন্ট নিয়ে ডিল করি, আমি জানি যে হচ্ছে যে মানে মৃত্যুকে ফিল করা, বা রুগীরা যখন জানে যে, বা রুগীর গার্জিয়ানরা জানে যে হচ্ছে যে তারা কিছুদিন পরে মারা যাবে, তো আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা দিন আসলে বাঁচতে হবে, এবং এটা আসলে কে কি মনে করলো এইটা মনে করে বাঁচা হচ্ছে যে এটা ঠিক না। যে আমি হচ্ছে যে এটা আমাকে এই পোশাকই পরে যেতে হবে বা আমাকে এটাই খেতে হবে কারণ মানুষ কি মনে করবে, এটার জন্য আমি কালকে আসলে নাও বেঁচে থাকতে পারি। যে হচ্ছে আমার শখগুলো পূরণ করার জন্য, যে আমি যেটা এখন পছন্দ করতেছি এটা পূরণ করার জন্য আমি কালকে নাও বেঁচে থাকতে পারি। তো জন্য আমি বলি যে প্রত্যেকটা মিনিট আসলে নিজের জন্য বাঁচতে হবে। এই অন্যকে কি মনে করলো বা অন্যকে খুশি করার জন্য আসলে বাঁচাটা ঠিক না। আচ্ছা ম্যাডাম, আমরা জানি যে আপনার অনেক পেশেন্টকেই কেমোথেরাপি দিতে হয়। কেমোথেরাপি দিলে অনেক পেশেন্টেরই রিয়াকশন হয়। কখনো কি এমন হয়েছে যে পেশেন্ট রিয়াকশন করেছে, আপনি হচ্ছে ইমিডিয়েট ওখানে আছেন, আপনার স্যারের হেল্প লাগছে বা স্যারের মানে প্রেজেন্সটা হলে আপনি একটু সাহস পেতেন, বা আপনার এই সময় একজন মেডিসিন স্পেশালিস্টের কনসালটেশন দরকার, মানে দুজনে একই পেশেন্টের জন্য কখনো ইনিশিয়েটিভ নিতে হয়েছিল কি? এটা অনেকবার এবং এখনো কন্টিনিউ হচ্ছে, কারণ আমাদের ক্যান্সারটা হচ্ছে যে আপনি যেমন বললেন যে মেডিসিন হচ্ছে অনেক ভাস্ট, বা হচ্ছে যে সার্জারি একটুকুনি, আমাদের ক্যান্সার তো সবটাই ডিল করতে হয় পা থেকে মাথা পর্যন্ত, মানে সব সিস্টেম রিলেটেডই পড়তে হয়, এবং এটার মানে ট্রিটমেন্টটা হচ্ছে মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ হয়। তো আমরা বলি বিশেষ করে আমাদের বেশি দরকার হয় যেটা মেডিসিন বিশেষজ্ঞ তাদের জন্য দরকার হয়। তো এই ক্ষেত্রে আমি যেমন কালকেও মনে মনে ভাবতেছিলাম যে হচ্ছে যে আমার হাজব্যান্ড যদি মেডিসিন বিশেষজ্ঞ না হতো তাহলে আমি রোগীগুলোকে নিয়ে খুবই সাফার করতাম। কারণ কিছুদিন আগেও হচ্ছে একটা রুগীর হচ্ছে যে রিয়াকশন হলো, কার্বোপ্লাটিন নামে একটা ড্রাগস আছে ওটা দেওয়ার কারণে রিয়াকশন হওয়ার জন্য মানে রুগীর পুরো গ্যাসপিং হচ্ছিল, আমি যেতে যেতেই যখন দেখলাম। তো হচ্ছে যে ওকে ফোন করার পরে হচ্ছে যে বাহিরে একটু ছিল, বললো যে ঠিক আছে অ্যাড্রেনালিন দাও, অ্যাড্রেনালিন দিলাম, দেওয়ার পরে রিকভার হচ্ছিল না, এরপরে বললো যে ঠিক আছে আইভি দাও, আমরা আইভি দিলাম, দেওয়ার পরে রুগীটা পরে সার্ভাইভ হয়েছে। মানে ওই সময় রুগীটার আসলে পালস বিপি কিছুই প্রায় ছিল না, ক্যারোটিড পালস ফিয়েবল ছিল। তো এরকম শুধু একটা পেশেন্ট না, দেখা গেছে যে আমার আজকেও আমার একটা পেশেন্টে পানি বের করতে হবে, কিংবা হচ্ছে যে একটা কার্ডিওলজি কনসালটেশন লাগবে। তো এই ক্ষেত্রে ওই যে বললাম যে আমি বারবার ভাবতেছিলাম যে হচ্ছে যে না থাকলে যে আমি কি করতাম এই রুগীগুলোকে নিয়ে। স্যার, আমরা যখন হচ্ছে মানে এই সেক্টরগুলো রিলেটেড কাজ করি, সেক্ষেত্রে আমাদের জুনিয়র ডাক্তারদের অনেক সময় দ্বিধাদ্বন্দ্ব থাকে যে কোন সাবজেক্টে যাব বা কি করব, আসলেই হচ্ছে আমি পারবো কি না। কারণ একটা 6 বছর জার্নি শেষ করে এসে আবার 5-6 বছর পড়াশোনা, তাহলে হচ্ছে মানে ফিনান্সিয়াল দিকে অনেকেই পারে না সাপোর্টটা ফ্যামিলি থেকে। সেক্ষেত্রে আপনি জুনিয়রদেরকে জিপি করেই যে স্ট্যাবলিশ হওয়া যায় বা মানে ভালোভাবে বেঁচে থাকা যায়, এই দিক দিয়ে যদি একটু বলতেন, যে আসলে আমরা অনেকটা দ্বিধাদ্বন্দ্বে ভুগি। ধন্যবাদ। এটা আসলে একটা তুমি যেটা বলছো সেটা একটা ডিফারেন্ট টপিক। হ্যাঁ, এটা নিয়ে আমার মনে হয় আমরা অন্য একদিন আলাপ করলে বেটার হবে, যে কেরিয়ার প্ল্যানিং জি কিভাবে স্যার। করবে। তো আমি খুব সংক্ষেপে যদি বলি যে কেরিয়ার আসলে অনেকগুলো জিনিসের উপর ডিপেন্ড করে। যেমন মানে ওর সবার তো আমাদের একটা মানে স্বপ্ন থাকে যে আমি ডাক্তার, কিন্তু আমি এই সাবজেক্টে পড়বো। তো আমি খুব সিম্পলি বলি যে গো ফর ইউর ড্রিম, যার যেটা ভালো লাগে সে সেটা করুক। সেকেন্ড বলি যে ঠিক আছে, যেমন আমি এখন পাইলট হতে চাই, আমার কিছু শখের মধ্যে একটা হচ্ছে যে আমি বিমান চালাবো, এটা একটা শখ। তো এটা তো আমি পারবো না, তাহলে এই যে আমি এটা সম্ভব না, এটা আমাকে বুঝতে হবে যে এটা আমার স্বপ্ন, কিন্তু এই স্বপ্ন কোনোদিন বাস্তব পূরণ হবে হওয়ার না। না। তো তাইলে নিজের একটা অ্যাসেসমেন্ট থাকতে হবে যে যদি ধরেন যে কেউ মানে প্ল্যান করে যে সে সার্জারি করবে, কিন্তু সে রক্ত দেখলে ভয় পায়, তাহলে তার সেটাতে যাওয়া যাবে না। কেউ যদি বলে যে হ্যাঁ আমি পোস্ট গ্রাজুয়েশন করতে চাই, আমি স্পেশালিস্ট হতে চাই, কিন্তু আমার পড়তে ভালো লাগে না, তাহলে তাকে ওখানে থামতে হবে। কারণ আমাদের তো সব স্বপ্ন আমরা পূরণ করতে পারি না, স্বপ্নকে আমাদের অনেক সময় জলাঞ্জলি দিতে হয়। তাহলে আমি যেটা বলি যে সবার আগে আমাদের স্বপ্নকে ঠিক করা, দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের স্বপ্ন অনুযায়ী নিজেকে অ্যাসেস করা যে আমার সেই স্বপ্ন পূরণ সম্ভব কিনা। যদি সম্ভব না হয় তাহলে এটা রিভাইজ করা, যদি মানে মানে সেই ক্রাইটেরিয়া ফুলফিল থাকে তাহলে এটার পিছনে ছোটা। দ্বিতীয়ত যেটা তুমি বলেছো যে জিপি করে বেঁচে থাকা সম্ভব কিনা, খুবই সম্ভব। এটা আমি বলি যে বাংলাদেশে
হয়তো এখনো জিপি রেফারেল সিস্টেম হয়নি, কিন্তু আজও কালও এটা হবে, এবং হলে এটা খুব ভালোভাবে হবে। এবারে যে স্বাস্থ্য সংস্কার কমিটির যে অনেকগুলোর ওনারা মতামত দিয়েছে, সেখানেও জিপি রেফারেল সিস্টেম আছে, এবং আমরাও বিভিন্ন সময় বিভিন্ন এই জিপি রেফারেল সিস্টেম কিভাবে বাংলাদেশে প্রতিষ্ঠা করা সম্ভব এগুলো আমরা দিয়েছি। তো এগুলো এই স্ট্রাকচার যখন দাঁড় হয়ে যাবে, তখন আসলে জিপি একটা খুবই ইম্পর্ট্যান্ট হবে। দ্বিতীয়ত, বর্তমানে যারা জিপি করছেন, যেমন আমি তোমাকে বলি যে এই পায়রা চত্বর সেন্ট্রাল রোড এলাকায় গোপাল স্যারকে না দেখায় ওই এলাকার মানুষ কোনো বিশেষজ্ঞকে দেখাতে আসছে, এটা ইম্পসিবল। জি স্যার। গোপাল স্যার এত পপুলার জিপি, আরো একজন আছে মানে আরেকটু ওইদিকে আহসান হাবিব স্যার, এরকম আরো অনেকজনের নাম, অনেকজন জিপি আছে, এবং আমাদের ডাক্তারখানার জিপি আছে, আমাদের মৌলভীবাজার যে ডাক্তারখানার শাখা আছে, ওনারা হাজব্যান্ড ওয়াইফ ওই ডাক্তারখানা চালান, তারা খুবই সুন্দর তারা এটা পরিচালনা করছেন। আমাদের ঢাকা ডেমরা শাখার ও ও জিপি করেই এত সুন্দর রুগী দেখছেন, এত ও মানে ও ও হচ্ছে যে রুগীরা এত পছন্দ করে ওকে। তো এখন আমাদের তো ডাক্তার হওয়ার পরে দুটো টার্গেট, একটা মোটামুটি আয় করা যাতে আমার জীবন চলে যায়, দুই রোগীদের ভালোবাসা পাওয়া। তো এটা যারা জিপি করছে তাদের এটা সুযোগ সবচেয়ে বেশি, কারণ এই জিপিতেই মানে রুগী সবাই প্রথম দিন যদি মা আসে, মা আসবে একদিন, তারপরে তার সন্তানকে নিয়ে আসে একদিন, তারপরে শ্বশুর শাশুড়ি, তারপরে কিন্তু ধরেন আমার কাছে কোনো রুগী আসলো, তার বাচ্চাকে তো আমার কাছে নিয়ে আসবে না, কারণ তার বাচ্চার ডাক্তার তো আমি না, কিন্তু একজন জিপি তো তার বাচ্চার ডাক্তার। এই জন্য জিপি একটা খুবই ভালো সাবজেক্ট, এবং এই জিপি করে রোগীদের কাছে অত্যন্ত পপুলার হওয়া যায়, এবং খুবই ভালো হচ্ছে যে ফাইন্যান্সিয়ালি এবং সব দিক দিয়ে ভালো থাকা যায়। জি স্যার। স্যার, আমরা জানি আপনি পড়াতে খুব ভালোবাসেন, মানে সব সময় চান যে আপনি যা জানেন আরেকজনকে শিখাবেন, জুনিয়রদেরকে। এই যে টিচিং প্রফেশন, আপনি এতগুলো বই লিখেছেন, তারপর হচ্ছে এগুলো কাজ করছেন ডাক্তারখানা নিয়ে, জিপি কোর্স নিয়ে, তারপর আমরা জানি যে আপনি বিশ্ব সাহিত্য কেন্দ্রে ঢাকায় হচ্ছে কিছুদিন পর পর সেমিনার অ্যাটেন্ড করেন, আমাদের জন্য অ্যারেঞ্জ করেন জুনিয়র ডাক্তারদের জন্য, একটা লং ডে হচ্ছে সেশন চলে। এত কিছু করে তারপরে হচ্ছে ম্যাডামকে হেল্প করা, প্লাস চেম্বার, বাচ্চা কাচ্চা, পার্সোনাল লাইফ, কিভাবে ব্যালেন্স করছেন স্যার? না আসলে ব্যালেন্স বলতে এটা হয়ে যায় আর কি, ওই যে আমি বললাম যে তোমার যদি স্বপ্ন থাকে, সেই স্বপ্ন যদি তুমি পূরণ করতে চাও, তাহলে তুমি যে কোনোভাবেই পারবে। তো এখন আমার যেহেতু স্বপ্নই হচ্ছে যে পড়ানো, যেমন আমি কালকে রাতে বলি যে ও বললো ওর একটা রোগী আসছে, তার অনেক জ্বর, খিঁচুনি হচ্ছে, ও বললো এনকেফালাইটিস। তো একটু পরে বললো যে এই রোগীটাকে অ্যাসাইক্লোভির দেওয়ার কথা, অ্যাসাইক্লোভির কিভাবে দিব। তো আমি তখন এটা দেখলাম, দেখে বললাম যে এইভাবে দাও। দেওয়ার পরে মনে হলো আচ্ছা এটা যে এইভাবে দিতে হয়, এটাতে 100 ml নর্মাল স্যালাইন থাকে, এর মধ্যে ইনজেকশনটা দিতে হয়, দিয়ে 1 ঘন্টায় দিতে হয়। তো আমি বললাম যে এইটা আমি ডাক্তারদেরকে লিখে দিই, তাহলে অনেকেই শিখতে পারবে, এবং আমি ওটা লিখে দিলাম। আমি যখন শুয়ে আছি, ঘুমানোর আগে আমি এটা লিখে দিয়ে দিলাম। তার মানে তুমি যদি ভালো কিছু করতে চাও, বা ভালো কিছু না খারাপ কিছু, আমি একটা জিনিস বলি যে ঈশ্বর সবার চাওয়া পূরণ করেন, সবার। যদি কেউ ভালো কিছু চায় সেটা যেমন পূরণ করেন, খারাপ চাওয়াটাও পূরণ করেন। যেমন খারাপের আমি উদাহরণটা আগে দেই, কেউ যদি কাউকে হত্যা করতে চায়, মোস্ট অফ দ্য ক্ষেত্রে কিলাররা তো সাকসেসফুল হয়, মোস্ট অফ দ্য ক্ষেত্রে। তাহলে কি ও যখন কাউকে মারতে যায়, তখন সে কি করে, প্ল্যানিং, যে আমি প্ল্যান করে এবং বলে যে ঈশ্বর আমি যেন এটা ঠিক মতো করে আসতে পারি। তাহলে ঈশ্বর কিন্তু সবার কথা শুনেন, ভালোটাও শুনেন, খারাপটাও শুনেন। কোনটা চাবা এটা নিজের উপর নির্ভর করতে হবে, এবং সেই হিসেবেই চাইতে হবে। জি স্যার। ঠিক আছে স্যার, আমি যখন আপনার কাছে চেম্বারে এই পডকাস্টটা বা এই ইন্টারভিউটার রিলেটেড কথা বলতে আসছিলাম, তখন আপনি হচ্ছে শুনেই বলছেন আচ্ছা ঠিক আছে চলে আসো। তারপরে হচ্ছে কেমন লাগছিল স্যার, যে আসলে কি বলবো, আমি তো যেহেতু প্রফেশনাল না এইসব হোস্টিং বা হচ্ছে পডকাস্টের, তারপরে আমি কি কোশ্চেন করবো, দ্বিধাদ্বন্দ্ব, এরকম কি কখনো কিছু আপনাদের মনে হয়েছিল দুজনেরই? আমার মনে হয় নাই, কারণ হচ্ছে কি মানে আমি যখন ক্লাস 2-তে পড়ি, তখন আমি 1-এর একটা ছেলেকে টিউশনি পড়াইতাম। যখন আমি মেডিকেলে পড়ি, তখন আমার এক স্যারের ছেলেকে পড়াইতাম। আমি যখন 3rd ইয়ারে আমি কোনো একটা ক্লিনিক্যাল এক্সামিনেশন শিখলে আমার বন্ধু বান্ধবীদের এক্সামিনেশন দেখাইতাম। এফসিপিএস ট্রেনিং যখন করি, তখন অন্যান্য ট্রেনিংদের এক্সামিনেশন দেখাইতাম। তো মানে আমি এই মাস্টারি করাটা আমার খুবই মানে ইটস ফ্রম মাই জিন।
তো যার কারণে আর আমি অনেকগুলো প্রোগ্রাম করি, ক্লাস করি, ক্লাসে তো স্টুডেন্টরা হুটহাট প্রশ্ন করে, স্টুডেন্টরাও কম করে, ডাক্তারদের যে প্রোগ্রাম করি সেখানে করে। তো যার কারণে এখন মনেই হয় না যে কে কি প্রশ্ন করবে, আর মনে হয় যে যে প্রশ্নই করুক উত্তর তো একটা না একটা দিতে পারবো। আর আমি খুবই মানে মানে সৎ, সৎ না সরি, সৎ সৎ বলবো না, মানে আমি মানে সত্যি কথা বলি। যেমন যে সেশনগুলো হয় বা তুমি অনলাইন ক্লাসেও দেখেছো, কোনো প্রশ্নের উত্তর না জানা থাকলে আমি এটা অনেস্টলি বলি যে আমি এটার উত্তর জানি না, আমি এটা পরে 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 বলবো। স্যার। ঠিক আছে? তো এই জন্য আসলে ভয় লাগে না যে কে কি প্রশ্ন করবে, যে উত্তর যদি জানা না থাকে তাহলে তো বলবোই যে এটার উত্তর আমার জানা নেই। জি স্যার। এই জন্য আমার কোনো ভয় বা দ্বিধা কাজ করে না। আর ও ওটা বলতে পারবে। জি স্যার। ম্যাডাম। আমার আসলে মানে অনেকে হচ্ছে এমবিবিএস লাইফ থেকে যে ভাইবা দিতে অনেকে ভয় পায়, আমার আসলে ভাইবা দিতে কখনো ভয় লাগে না। আমার রিটেন দিতে ভয় লাগে, কিন্তু ভাইবা দিতে ভয় লাগে না। আসলে ভাইবা দিতে যদি ভয় না লাগে তাহলে এটার তো ভয় লাগার কথা না, বা কোনো কিছু ওরকম মাথায় আসেনি আসলে। ম্যাডাম, আমরা একটু অফ টপিকে বলি যে অনেকে বাংলাদেশের প্রেক্ষাপটে বিশেষ করে বউ শাশুড়ির সম্পর্কটা কেমন যেন, সেখানে আপনি বললেন যেহেতু যে আমরা জানি স্যারের শ্রদ্ধেয় মা উনি ওভারিয়ান ক্যান্সারে মারা গিয়েছেন, তারপর থেকে আপনি ওই টপিকটাতে কষ্ট পেয়ে ফ্যামিলি সাফারটা বুঝে মানে আপনার একটা সফট কর্নার, খুবই ভালো একটা জায়গা। মানে এটা আমাদের অনেকের জন্য একটা উদাহরণ সৃষ্টি হলো, অনেকেই জানতেন না যে আসলে আপনার ক্যান্সার চয়েস করা বা ক্যান্সারে আসার প্ল্যানটা কি। ক্যান্সার টপিকটাকে গুরুত্ব দেওয়ার পিছনে এত সুন্দর একটা কারণ ছিল। বাংলাদেশে শ্বশুর শাশুড়ি বা বউ শাশুড়ির একটা কনফ্লিকশন সবসময় লেগে থাকে। আমাদের ডাক্তার সোসাইটির জন্য, বিশেষ করে ফিমেল ডাক্তাররা তাদের ক্যারিয়ার নিয়ে দ্বিধাদ্বন্দ্বে যে শ্বশুর বাড়ি কি বলবে, কিন্তু এটা আমার মনে হয় কি আপনার মানে ভিতরের জিনিসটা আমরা যখন আজকে জানতে পারলাম, সবাই জানলো, তখন তারা এই জিনিসটাকে বুঝবে যে আসলে আমাদের এই সম্পর্কটা একটা মধুর সম্পর্ক। এটাকে যদি আমরা প্রায়োরিটি দেই, সম্মান দেই, এখান থেকে আমরা অনেক ভালো কিছু পাবো। আপনার কি মনে হয়? তো অবশ্যই সম্পর্ক হচ্ছে যে শুধু বউ শাশুড়ি না, ভাই বোন বলেন, আপনার মার সাথে বলেন, কিংবা হাজব্যান্ড ওয়াইফ বলেন, যে কোনো সম্পর্ক টিকে থাকে আসলে স্যাক্রিফাইসের উপর, এবং হচ্ছে যে বোঝার উপর আপনি অপরজনকে কিভাবে বুঝতেছেন। এবং এই স্যাক্রিফাইসটা আসলে দুই দিক থেকেই আসতে হয়। যদি কেউ দুই দিক থেকে না আসে তাহলে আসলে এটা সম্পর্কে হয় না। তো হচ্ছে যে শাশুড়ি তো আসলে গুরুজন। তো আমি বলি যে হচ্ছে যে আমার মাও তো হচ্ছে যে ইভেন হচ্ছে যে আমার শাশুড়ির চেয়ে কিন্তু আমার মা আমাকে বেশি বেশি বলতো। কারণ আমাকে সকালে ওঠার জন্য আমার শাশুড়ি জীবনেও বলে নাই। আমি জীবনে আমার শাশুড়িকে রান্না করে খাওয়াইনি। আমার শাশুড়ি দেখা গেছে অসুস্থ হয়ে মারা যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত দেখা গেছে যে রান্না করে আমাকে খাওয়াতো, বা রান্নাঘরে আমাকে যেতে দিত না। কারণ যে আমার মাই আমাকে এসে বলতো, তো শাশুড়ি রান্না করতেছে, তুই কেন এখন এখানে বসে আসছিস, রান্নাঘরে যা। তো হচ্ছে যে আমি মনে করবো যে এটা হচ্ছে আমার শাশুড়ির দিক থেকে বেশি আসছিল, যে উনি আসলে আমাকে সবসময় মেয়ের মতন দেখেছিলেন। বা কখনোই হচ্ছে যে আমি তো বললাম যে আমার পড়াশোনা বলেন বা হচ্ছে চাকরি বলেন বা কোনো কিছু বলেন, যে আমাকে আসলে কোনো ইফেক্ট পড়ে নাই। তো অনেকের দেখা গেছে যে আমার শাশুড়ি মারা যাওয়ার আগ পর্যন্ত আমাদের বাসায় বেশি থাকতো। তো অনেকের শাশুড়ি আসবে এটা শুনলে আসলে মন খারাপ হতো। আমার মনে হতো আমার শাশুড়ি আসলে আমি বাঁচলাম, যে কি রান্না হবে এটা আমাকে বলতে হচ্ছে না। মানে উনি আসলে আসলে পুরো সংসারের দায়িত্বই উনি নিয়ে নিত, তো আমি আসলে একদমই ফ্রি থাকতাম। তো আমি আসলে বলবো যে এটা ওয়ার্কিং লেডি তাদের আসলে হচ্ছে যে মানে এই বিশেষ করে আমরা ডাক্তার যারা, তাদের পড়াশোনাও করতে হয়, বাইরে কাজও করতে হয় দুটো, আবার বাচ্চা কাচ্চাও হ্যান্ডেল করতে হয়। তো এগুলো নিয়ে তারা যদি আসলে শাশুড়ির সাথে গুড রিলেশন বজায় রাখে, তাহলে দেখা যাবে যে লাভ আসলে আমাদেরই, মানে শাশুড়ির লাভের চেয়ে লাভ কিন্তু আমাদের বেশি। আচ্ছা, আমরা আজকের এইখানেই শেষ করতে চাচ্ছি। আপনারা দুজনই আপনাদের ডাক্তার প্লাস হচ্ছে রুগীদের জন্য যদি কিছু বলতে চান বলবেন প্লিজ। আসলে আমাদের দেশের রোগীদের জন্য মানে অনেক কথা, তো সিম্পলি বলি যে দিন শেষে সবচেয়ে বড় বড় সুখ হচ্ছে নিজের সুস্থ থাকা। তো যে কোনো অসুস্থতায় একজন এমবিবিএস চিকিৎসকের অন্তত শরণাপন্ন হন, কারণ কখন কোন রোগ হয় এটা মানে বলা যায় না। এই জন্য আমাদের যেটা ও বলছে যে রোগ পুষে রাখে, এটা খুবই খারাপ। আমি কয়েকদিন আগে একজন রুগী দেখলাম, এই বলে বলে আমি শেষ করছি। উনি রংপুরের একটা স্বনামধন্য কলেজের টিচার। তো উনি ডায়াবেটিস হাইপার টেনশন, কিন্তু উনি খুব ডিপ্রেসড, এবং উনি বললেন যে আমি পারিবারিক চাপে খুব আমার তো আমি তাকে রুটিন চেক আপের জন্য কিছু টেস্ট দিলাম, দেখা গেল তার কিডনিতে একটা টিউমার। তো মানে যেটা উনি চিন্তা করেনি নাই, আমিও চিন্তা করি নাই, শুধু উনি বলে যে আমার তলপেটটা একটু কেমন লাগে, জাস্ট এতটুকুর জন্যই করা। এই জন্য যে কোনো অসুস্থতায় একজন এমবিবিএস চিকিৎসককে দেখাবেন। যারা ডায়াবেটিস এবং প্রেশারের রোগী আছেন
তাদের ভোগান্তি সবচেয়ে বেশি, কারণ এই ডায়াবেটিসের রোগীগুলো বা হাই প্রেশারের রোগীগুলোর কন্ট্রোল না থাকার কারণে কিডনিতে প্রবলেম হয়, হার্টে প্রবলেম হয়, স্ট্রোক হয়, এবং এই রোগীগুলোর শেষ জীবনটা খুব খারাপ কাটে। এবং এটা যদি ডায়াবেটিস এবং প্রেশার নিয়ন্ত্রণ করা যায় তাহলেই এটা প্রতিরোধ করা সম্ভব। এজন্য আমার অনুরোধ, যাদের ডায়াবেটিস এবং প্রেশার আছে তারা নিয়মিত ফলো আপ করবেন, এটাকে কন্ট্রোল রাখবেন। যাদের নাই তারা নিয়মিত চেক আপ করবেন যেন এগুলো না হয়। ধন্যবাদ তোমাকে। আচ্ছা, আমি বলবো যে হচ্ছে মেয়েদের হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা ক্যান্সারের কারণ, মানে ক্যান্সারের কারণে মৃত্যুর যেটা হয় সেটা হচ্ছে একটা স্তন ক্যান্সার আর একটা হচ্ছে জরায়ুর মুখের ক্যান্সার। তার মধ্যে জরায়ুর মুখ ক্যান্সার আসলে প্রতিরোধ করা যায় শুধুমাত্র ভ্যাকসিন নিয়ে এবং ভায়া টেস্ট করে, যেখানে বাংলাদেশে আমি বলবো যে 98% মানুষই আসলে ভায়া টেস্ট করায় না। একটা নির্দিষ্ট যেটা ফ্রি করা যায়, ভোটার আইডি কার্ডের একটা ফটোকপি নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে এটা আসলে ফ্রি করে দেয়, যেখানে আমরা জরায়ুমুখ ক্যান্সার হওয়ার পূর্ববর্তী পর্যায়ে বুঝতে পারবো কিংবা হচ্ছে একদম প্রাথমিক অবস্থায় বুঝতে পারবো। আর এছাড়া দেখা যায় যে স্তন ক্যান্সারে আমরা যদি প্রত্যেক মাসে নিজের নিজের স্তনটা পরীক্ষা করি তাহলে দেখা যাবে যে আমাদের যে কোনো আপনার টিউমার হচ্ছে থাকলে আমরা প্রাথমিক অবস্থায় আসতে পারবো। আমি আসলে সব মহিলাদেরকে বিশেষ করে অনুরোধ করব যে প্রত্যেক মাসে নিজের নিজের স্তন পরীক্ষা করেন এবং হচ্ছে যে দয়া করে একটু ভায়া টেস্টটা করান। আপনার বয়স যদি 30 হয় তাহলে নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে একটা ভায়া টেস্ট করান। ধন্যবাদ।